আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আপনি খাবেন না? খাবো, আপনি খেয়ে নিন, আমি ফ্রেশ হয়ে খাবো। বাথরুমে বাবুর কাপড় ভেজানো ধুয়ে দিতে হবে। মিলা চুপ করে রইল। মহিন মাথা নিচু করে বসে আছে। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি বসছি। কথাটা মিলা বলতেই পারত, কিন্তু তার ধারে কাছ দিয়েও গেল না। ক্ষুধার্ত মিলার মাথা ধরার বাতিক রয়েছে। সে দ্রুত প্লেটে খাবার বেড়ে নিয়ে মুখে তুলে চিবানো শুরু করলো। মহিন বোকার মতো চেয়ে রইল। এর ময়ের মধ্যে সামান্য সহমর্মিতা ও সৌজন্যবোধও নেই। সেও যে সারাদিনে না খাওয়া এটুকু এই মেয়ে জানার চেষ্টাও করলো না। মহিন এক গ্লাস পানি গেলে চেয়ার ছেড়ে উঠে বলল, আরাম করে খান। মিলা ওর কথা শুনলো কিনা বোধগম্য হলো না। সে কচকচ করে শশাগুলোতে কামড় বসাতে ব্যস্ত। মহিন রুমে গিয়ে দেখলো মিলার বিয়ের শাড়িটা অবহেলায় মেঝেতে পড়ে আছে। চুড়িগুলোর ড্রেসিং টেবিলের উপর যেন কেউ ছুঁড়ে ফেলেছে। সবকিছুই কেমন এলোমেলো। মহিন শাড়িটা মেঝে থেকে তুলে ভাঁজ করে রাখলো। এটা আগামীকাল লন্ড্রিতে দিতে হবে। মিলা বমি করেছে এই শাড়ি পরা অবস্থায়। যদিও বমি কাপড়ে লাগেনি, তবুও। মহিন তাওয়াল নিয়ে বাথরুমে গেল ফ্রেশ হতে। ঢুকেই ধাক্কা খেলো, বালতিতে কাপড় নেই। ভেজানো কাপড়গুলোতে এইখানেই ছিল। দৌড়ে বারান্দায় গেল। মিলা খাবার খেতে খেতে মহিনকে দেখছিল। মহিন বারান্দা থেকে এসে আবার বাথরুমে ঢুকলো। কৃতজ্ঞতা বোধ করলো। যতটা ভেবেছিল ততটাও খারাপ না মেয়েটা। এই একদিনে কত উদ্ভট সব কাণ্ড ঘটে গেল, অথচ খুবই সাধারণ সব বিষয়াদি। গোসল করে বের হয়ে দেখলো খাবার টেবিলে সব ঢাকা, মিলা নেই। সে বারান্দায় গিয়ে নিজের কাপড় নেড়ে খাবার খেয়ে ঘরে এসে দেখলো মিলা বসে আছে। আপনার ফেসবুক আইডি নেই? চট করে তাকালো মহিন। হ্যাঁ আছে। নাম বলুন। মহিন ঘাবড়ালো। সে কি বিয়ের বিষয়টা পাবলিক করবে? নাম বলতে সমস্যা নেই, কিন্তু তার আইডিতে গেলে এই মেয়েটা কষ্ট পাবে, নাও পেতে পারে, কারণ ওদের মধ্যে কোনো মানসিক টান এখনো তৈরি হয়নি। আইডি জুড়ে তার প্রথম প্রেমের ছাপ, যা সে এখনো মুছে ফেলতে পারেনি। আইডি ছাপ তো কিছুই না। এই যে বিছানায় ঘুমাচ্ছে এই বাচ্চাটা, এটা তো তার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, প্রথম স্ত্রীর একটা অংশ। সে তাকেও মুছতে পারেনি নিজের জীবন থেকে। বিছানায় তাকিয়ে সে ভাবছে আইডি দিবে কিনা। মিলা বুঝতে পারলো। থাক, লাগবে না, ফোন নাম্বারটা দিন অন্তত। মইন ফোন নাম্বার বললে মিলা নাম্বার হাজব্যান্ড লিখে সেভ করলো। তার প্রথমে অস্বস্তি হলেও এটাই ঠিক মনে হচ্ছে। এমনকি ইমার্জেন্সি ডায়ালে সে বাবা মায়ের নাম্বারের সাথে মহিনেরটাও এঁটে দিল। মহিন জিজ্ঞেস করলো, আপনার নাম্বারটা? মিসড কল দিয়েছি, সেভ করে রাখুন। মইন মিলার নাম্বার ওয়াইফ লিখে দুটো লাভ ইমোজি দিয়ে সেভ করলো। হাস্যকর হলেও তার মজা লাগলো। কি অদ্ভুত প্রহসন চলছে। সে তার প্রথম স্ত্রীর নাম্বার এইভাবে সেভ করেনি, সেটা তার নামে সেভ করা ছিল। মহিনের ফোন থেকে ওয়াইফ স্ক্যান করা মিলা ফেসবুকে ঢুকলো। এই বাসায় তার প্রথম স্ত্রীর কোনো ছবি নেই। যেদিন ডিভোর্স পেপারটা পেয়েছিল সেদিনই সব ছবি সে নিজে পুড়িয়ে ছাই করে ফেলেছিল। সে রাতের কথা সে আর ভাবতে চায় না। জানালার কাছে গিয়ে একটা সিগারেট ধরালো। মহিন সিগারেট খাচ্ছে দেখে মিলা বলল, আপনি বাসায় থাকলে এইসব খাবেন না প্লিজ। আমি এগুলো ধোয়া সহ্য করতে পারি না। আর এগুলোতে আপনার নিজের ফুসফুস তো যাচ্ছে, এর সাথে বাবু আর আমার ফুসফুসও যাবে। মহিন দুটো টান দিয়ে ফেলে দিল। সিগারেট শুরু করে কলেজে থাকার সময়, এরপরও খেয়েছে, কিন্তু মাহাতা বাসার খবর পেয়ে সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিল। ডিভোর্সের পর থেকে আবার শুরু করেছে। বেশি না, রোজ একটা খায়, কোনো দিন দুটো। এমনও রাত গিয়েছে যখন সারা রাত ঘর সিগারেটের ধোঁয়ায় ধোঁয়াশা হয়ে গিয়েছিল, কিন্তু মাহাতাবের কথা ভেবে কমিয়েছে। এখন মনে হচ্ছে আবার বন্ধ করতে হবে। মহিন রুমে এসে শুয়ে পড়ল। আগামীকাল ফেসবুকের সব ছবি ডিলিট করে দিতে হবে। তার চেয়ে ভালো ডিঅ্যাক্টিভ করে নতুন অ্যাকাউন্ট খোলা। সে তাই করবে। কিছুক্ষণের মধ্যে মহিন ঘুমিয়ে গেল। এর মধ্যে মাহাতাব পটি করলো। রাতে ক্ষুধার জন্য উঠে কান্না করলো মিলা। খুব সুন্দর মাহাতাবকে ভাত খাওয়ালো অল্প অল্প করে। সেই সন্ধ্যার পর ঘুমিয়েছিল বেচারা। খেয়ে দিয়ে কিছুক্ষণ খেলার পর সে আবার ঘুমিয়ে গেল মিলার পাশে। মিলা হাসলো। মহিনের ছেলেকে নিয়ে একটুও হুঁশ নেই। আজব তো, সে বুঝতে পারলো মহিন ইচ্ছে করেই ওঠেনি। সে জানে মিলা সামলে নেবে। কি করে জানলো? আচ্ছা, মাদার ইনস্ট্রাক্টর মতো কি ফাদার ইনস্ট্রাক্টর ও কাজ করে? কাল সকালে একবার জিজ্ঞেস করতে হবে। এটা সেটা চিন্তা করে মিলার আর ঘুম হলো না। সারা রাত সে এপিটোপিট করেই কাটালো। আচ্ছা, এই বিয়েটা স্বাভাবিক হলে এখন তারা কেমন অবস্থায় থাকতো? ওরা নিশ্চয়ই বাকি দম্পতিদের মতো নফল নামাজ পড়তো। মহিন কি প্রথমেই তার অধিকার আদায় করত, নাকি সারা রাত একে অপরকে জানার জন্য প্রশ্নে প্রশ্নে সুখ খুঁজত? নানাবিধ প্রশ্ন সে নিজেই নিজেকে করলো। উত্তরও সে নিজেই বের করলো। ফজরের আজানের পর তার চোখটা একটু লেগে এলো। আষাঢ় মাসের শেষ প্রায়। চারপাশে মৃদু অন্ধকার। গতকাল সারাদিনে ব্যবসা গরমকে ছাপিয়ে বর্ষণের তাড়াহুড়ো পুরো প্রকৃতি জুড়ে।
মেঘেরা নিজেদের মাঝে একটু পরপর গুড়ুম গুড়ুম করে কথা বলে উঠছে। মহিনের শীত শীত অনুভূত হচ্ছে। কটা বাজে? ঘড়ির দিকে তাকাতেই দেখলো 5টা। রাতে তার ঘুমটা ঠিক হয়েও হয়নি। ছাড়া ছাড়া ঘুমের কারণ মিলা আর মাহাতাব। মিলা একটু পরপরই বিছানা ছেড়ে উঠে বসেছে। মাহাতাবকে দেখেছে, অথচ এই নারীর সাথে মাহাতাবের সৎ নামক সম্পর্ক। মাহাতাব ঘুমানোর পরেই হয়তো সেও ঘুমিয়েছে। মুহিন উঠেনি ইচ্ছে করে, আর তার শরীরটাও সায় দিচ্ছিল না। নয়তো রোজ রাতে সে মাহাতাবের জন্য জেগে থাকে। ভোরে ঘুমায় 9টায় অফিসটায়, বাসায় আসে রাত 8টায়। ততক্ষণ মাহাতাব থাকে ফাঁসের ফ্ল্যাটে। মুহিন আলমারি থেকে দুটো কথা হাতে নিয়ে বিছানার সামনে দাঁড়ালো। একটা ফিসলে হাসি দিয়ে ফের একটা কথা আলমারিতে রেখে বিছানায় উঠে বসলো। মিলা শীতে কাচুমুচু হয়ে ওড়না জড়িয়ে ঘুমাচ্ছে, এক হাত মাহাতাবের উপর। মুহিন ফ্যান কমিয়ে জানালা লাগিয়ে কাঁথা ওদের গায়ে দিতে মিলা লুফে নিল। মুহিন মাহাতাবকে ঢেকে কিছু অংশ নিচে নিয়ে বিছানায় শুতেই খেয়াল করলো মিলা মাহাতাবকে নিয়েই তার দিকে চেপে আসছে। মেয়েটার ঠান্ডা পা দুটো তার পায়ে স্পর্শ করছে। মুহিন ঘাবড়ে গেল। ধীরে নিজের পা দুটো সংযত করে মিলার দিকে ফিরেই ঘুমালো। উপরে ক্যামেরা সেট করা থাকলে অবশ্যই এটাকে একটা সুখী পরিবার বলা যেত। সেই হিসেবে মাহাতাব খুবই ভালো বাচ্চা, সে মোটেও কোনো প্রকার নড়াচড়া করেনি। ফ্যান কমিয়ে দিয়ে এখন আর তেমন ঠান্ডা অনুভূত না হওয়ায় মিলা কাঁথাটা টেনে নামালো। কিছুক্ষণের মাঝে মুহিনের চোখে তন্দ্রা লাগলো। মিলা যখন ঘুম ভাঙলো তখন আশেপাশে কোথায় হলুদ গাঁদা ফুল গান বাজছে। সে উঠেছে বুকের স্পর্শকাতর স্থানে কারো হাতের ছোঁয়ায়। স্পর্শটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। অভ্যাসবশত ভেবেছে রুস্মিতা। সে নিচু স্বরে বলল, মিতা সরে শো। আম্মু, টিভির সাউন্ড একটু কমাও তো। কিন্তু সাউন্ড কমলো না। বিরক্তি নিয়ে মিলা 8 দিনগুলোর মতোই ঘড়ির দিকে তাকালো। আরে ঘড়ি কই? লাফ দিয়ে উঠে বসে চোখ ডলল। এটা কই? তার মাথা হ্যাং হয়ে আছে। দাঁতস্থয়ে পাশে হাত দিল। মাহাতাব খেলছে। সিলিংয়ের দিকে তাকিয়ে ও আ করে মুখ দিয়ে অদ্ভুত সব শব্দ করছে। তার পাশে মহিন উপর হয়ে ঘুমাচ্ছে, এক হাত মিলার দিকে। মিলা শির দ্বারা বেয়ে শীতল ধারা নিচে নামলো। ওটা মহিনের হাত ছিল। ভয় পেলেও বুঝলো ঘুমের মাঝে হয়েছে কাজটা। মহিন তখনও মৃদু নাক ডাকছে। সে বিছানা ছাড়লো, শরীরে ওড়না ঠিক করে মহিনের দিকে তাকালো। একটা কাঁথায় শুয়েছিল। ব্যাপারটা অস্বস্তি লাগলো মিলার। বেশ খানিকক্ষণ ধরে কলিং বেল বাজছে। মিলা বিরক্ত হলো। বাথরুম থেকে বের হয়ে লুকিং গ্লাসে নজর দিল। কয়েকজন মহিলা দাঁড়ানো। আজ ছুটির দিন হওয়ায় মহিন অফিস যায়নি। তবে মিলা তাকে কিছু বিশেষ কাজ দিয়েছে, যা না করলেই নয়। এটাকে আসলে বাসা না, পুরনো স্টোররুম বলা চলে, যা 10-12 বছরে একবার পরিষ্কার করা হয়। মিলা দরজা খুলল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি মহিন সাহেবের বউ? জি, উনি তো বাসায় নেই, কিছুক্ষণ আগেই বের হয়েছেন। কিছু বলবেন? মহিলাগুলো মিলার কথার গুরুত্বই দিল না। ধাক্কা দিয়ে দরজা খুলে ঘরে ঢুকলো। মিলা টাল সামলাতে না পেরে দেয়ালে বাড়ি খেলো। হুড়মুড়িয়ে 6-7 জন মধ্যবয়সী নারী ঘরের ভেতর ঢুকলো। সোফার উপর ঝাড়ু দেখে একজন বলল, যাক, এইবার ভূতের বাড়িটা মানুষের বসবাসের যোগ্য হবে। সবাই একচোট হেসে দিল। আমি এই বাসার বাড়িওয়ালি, তোমাদের পাশের ফ্ল্যাটে থাকি। মিলা মুস্কি হাসলো। ভদ্রমহিলার নাম রেশমি। বয়স কত হবে? 35 থেকে 40-এর মধ্যে। কাপড় চোপড় আভিজাত্য ফুটে উঠেছে। চেহারায় জৌলস, বেশ সুখী সুখী ভাব। মিলা এখন এনাকে কি বলে সম্বোধন করবে? আন্টি, আপু, ভাবি? তিনি মিলাকে পা থেকে মাথা অবধি খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলেন। তারা সোফায় বসলেন। মিলা বুঝলো না কি করা উচিত তার এই মুহূর্তে। সে বাসায় দেখেছে অতিথি আসলে আপ্যায়ন করা খুবই জরুরি, কিন্তু কি দিয়ে করবে? শুধু চা খাওয়াবে 1 কাপ? মিলা একটু হেসে বলল, আপনারা বসেন। বলেই রান্নাঘরে গেল। একটা পাতিল মেজে তাতে পানি চড়ালো। আশেপাশে চা পাতির ডিব্বাটা খুঁজলো। সকালে তো মহিনা এখানে দেখিয়েছিল। চিনি, চায়ের পাতি, দুধের বয়াম, চামচ, চাটনি সব রেডি। কিন্তু দিবে কিসে? ড্রয়িং রুম থেকে এখনো হাসির শব্দ আসছে। পানি ফুটতেই চা পাতা দিয়ে চুলার আজ একটু কমিয়ে ড্রয়িং রুমে গেল। সবাই বসে আছে। সে একটা চেয়ার টেনে বসলো। চা বসিয়ে এসেছো? জি, একটু অপেক্ষা করুন। শুধু চা খাওয়াবে, সেমাই দিবে না? আসলে আমি তো গতকালই এসেছি, কোথায় কি রাখা আছে আমি এখনো জানি না। সবাই ফের হাসলো। বোকার মতো চেয়ে আছে মিলা। এত হাসির কি হলো? একে একে সকলে নিজেদের নাম বললেন। কলি, শেফা, মর্জিনা, আখি, শিখা, লুবা আর রেশমি। এরা হচ্ছে এ বাড়ির ভাবি গ্যাং। 4 তলার বাসার সব 2টো করে ফ্ল্যাটের সবাই থাকেন। মুহিনের সাথে তাদের 3 বছরের পরিচয়। মুহিন বিয়ের পর নতুন এ বাসায় শিফট হয়েছিল। এরপর থেকে এখানেই আছে। এর মাঝে জীবনের কিছু উত্থান পতন হলো, যার চাক্ষুষদর্শী এনারা। মিলা চায়ের কাপের সেট বের করলো, ধুয়ে চা ঢেলে এনে পরিবেশ করলো।
সাথে চানাচুর। গতকাল রাতে মহিন খাবারের সাথে চানাচুর আর বিস্কিটের প্যাকেট এনেছিল। ভাগ্যিস এনেছিল, নইলে এখন কি দিত। তবে এমন রসানো গল্পের সময় চানাচুর না হলে চলেই না। বহু কিছুই জানা যাবে এনাদের থেকে। জীবনের সংগ্রামে সে এখনো কিছুই দেখেনি, কিন্তু এনারা সিদ্ধান্তহস্ত সকলে। শিখতে লাজ নেই, তাই হাত বাড়ালেই যে শিখিয়ে দেওয়ার লোক পাওয়া গিয়েছে তা ভেবেই স্বস্তি এলো মনে। চায়ে চুমুক দিয়ে রেশমি বললেন, চা ভালো হয়েছে, মিষ্টিও ঠিক আছে। রান্না পারো? পারি কিছুটা। মুহিন ভাই ভীষণ ভোজন রসিক, একে পাততে হলে আগে নিচের হাত দুটোকে কষ্ট দিতে হবে। এনাদের পুলক দেখে মনে হচ্ছে এরা অল্পতেই হেসে গড়িয়ে পড়ার মতো অমায়িক, কিন্তু কূটনীতি সব জায়গাতেই রয়েছে, এখানেও আছে। মমিন ভাইকে স্নেহা যাওয়ার পর কত বিয়ে দিতে চাইলাম, তিনি তো বিয়ে করতেই রাজি ছিলেন না, অথচ দেখো সেই বিয়ে ঠিকই করলেন। শিখা বললেন। অমনি রেশমি গলা খাকারি দিলেন। স্নেহা, এটাই তবে মাহাতাবের মায়ের নাম। কি আশ্চর্য, মিলা কিছুই জানে না, নিজেকে দুনিয়ার সবচেয়ে নির্বোধ প্রাণী মনে হচ্ছে। রেশমি বললেন, মুহিনকে তো আমার ছোট বোনের সাথে কতবার বিয়ে দিতে চাইলাম, কিন্তু রাজিই হলো না। সে নাকি আর বিয়েই করবে না, আর যদি করেও তাহলে নাকি দেখতে ভালো না, অল্প শিক্ষিত আর বাচ্চা নেবে না, আর এমন মেয়ে বিয়ে করবে। আখি রেশমির সাথে তাল দিয়ে বলল, কই, এখন দেখছেন ঠিকই সুন্দরী বউ আরেকটা বিয়া করছে। এইটা তো আগেরটার থেকেও সুন্দর। কি সুন্দর ভাষা ভাষা চোখ। মিলা বুঝতে পারছে না সে হাসবে নাকি রাগ করবে। তারা কি দারুণভাবে মহিনের ভালো চায় বলে ক্রিটিসিজম করে ফেললেন। একেই বলে মুখে মধু চালে কদু। মিলাকে রেশমি এতক্ষণ পর মনে পড়ার ভান করে জিজ্ঞেস করলেন, আরে তোমার নামই তো জানা হইল না। মুহিন তো ফট করে বিয়ে কইরা আনছে, কিছুই তো জানাই নাই। মিলা হেসে বলল, আমি রুদমিলা, ইডেন মহিলা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছি। আরে তুমি তো অনেক শিক্ষিত, দেখছেন ভাবি কত বড় সুপার উস্তম। দেখলাম, অথচ আমার বোনটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, অ্যাকাউন্টিংয়ে বিবিএ ফাইনাল ইয়ারে। মিলা বুঝতে পারল রেশমির আক্ষেপ। তার সুন্দরী শিক্ষিতা বোনকে অজুহাত দেখিয়ে মহিন নাকচ করে ঠিকই সুন্দরী শিক্ষিতা বিয়ে করেছে, অথচ তার বোন মিলার থেকেও যোগ্য। মিলা ঘড়ি দেখলো 12:30 বাজে। আজ আর কাজ সম্ভব না, মাহতাব ঘুমাচ্ছে। এই ছেলেটা এত ঘুম কাতুরে। মহিনের আসতে আর কত দেরি? তরকারি কিনতে গিয়েছে না চাষ করতে বুঝতে পারছে না। এদের বিদায় করাও সম্ভব না, সুতরাং এখানেই বসে এগুলো শুনতে হবে। গসিপ শুনতে তার সমস্যা নেই, কিন্তু গসিপের কেন্দ্রবিন্দু সে নিজে, তার স্বামী, প্রাক্তন আর ছোট্ট মাহতাব, তাই অস্বস্তি হচ্ছে। মিলা সে কখন থেকে সবার কথা শুনছে। মহিনের অপেক্ষায় বিরক্তি হচ্ছে। এখনও আসছে না কেন? এই বাড়ির জঞ্জাল পরিষ্কার করতে অনেক সময় লেগে যাবে, 2-3 দিন তো লাগবে, একদিনে অসম্ভব। লোভা জিজ্ঞেস করলো, বারবার ঘড়ি দেখো কেন নতুন বউ? বরের অপেক্ষা আর হয় না তাই না? হয় হয়, আমার নতুন নতুন সবার হয়। মার্জিনার কথা শুনে সবাই নিচু স্বরে হাসলো। শিফা বলল, এত কথা হলো কিন্তু আসল কথাই তো হলো না রেশমি আপা, ওদের বিয়েটার নোটিশ ছাড়াই কিভাবে হলো? হ্যাঁ তাই তো। কলি বলল। মিলা বুঝতে পারলো আজ সব গর্ত খোঁড়া হবে, রেহাই নেই। এরা এত কথা বলে কেন? কলিং বেলের আওয়াজে মিটিং পন্ড হলো। মিলা যেন এই বেলেরই অপেক্ষায় ছিল। উড়ে গিয়ে দরজা খুলে এত মিষ্টি করে হাসলো যে মহিন ভেবাচাকা খেয়ে গেল। হাতের থেকে বাজারে ব্যাগ নিয়ে সে বলল, আপনি চলে এসেছেন? এত দেরি হলো যে? ভিতরে গিয়ে সে সোজা রান্নাঘরে গেল। ব্যাগে লেবু দেখে লেবুর শরবত বানিয়ে এনে মহিনের মুখের কাছে গ্লাসটা ধরল। মহিন দরজা দিয়ে ভেতরে ঢুকে প্রথমে ঘাবড়ে গিয়েছিল, কিন্তু তার স্বভাবসুলভ হাসি দিয়ে মুহূর্তেই পরিস্থিতির সামাল দিল। সালাম দিয়ে কুশলাদি জিজ্ঞেস করলো। মিলার বসা চেয়ারে গিয়ে সেও বসলো। ভাবিরা টিটকারি করেই বলল, কি বউ আনছো মহিন? প্রথম দিনে তোমারে দৌড়ানি দেওয়া হয়েছে বাজারে। টিপ্পনি কাটা যেন আনন্দের। হেসে হেসে তারাও বলে ফেলল, রেশমি ভাবির বোনকে বিয়ে করলে না তুমি? ম্যাজিস্ট্রেটের মেয়ে দেখাইলাম, বিয়ে করলে না, অথচ একদিনের বিনা নোটিশে বউ ঘরে তুলছো। তুমি তো একটা ঘাঘু। মহিন বোকা বোকা হাসলো, প্রতি উত্তর করল না। রেশমির ঋণ অনেক মহিনের উপর। মহিন রেশমি বলতে বোঝে আপন বড় বোন। সে রেশমিকে সম্মান করে, শ্রদ্ধা করে। বিপদে রেশমিকেই সবার আগে পাশে পেয়েছে সে। কিন্তু রেশমি যখন নিজের বোনের সাথে তার বিয়ের কথা বলেছিল তখন সে রাজি হয়নি। এর পেছনেও কারণ রয়েছে যা সে রেশমিকে বলেনি। মহিন হেসে বলল, হুট করে বিয়ে করার জন্য দুঃখিত ভাবি, তবে পরিস্থিতি এমন ছিল যে কাউকে জানাবার সুযোগ হয়নি। ক্ষমা করে দিবেন।
আপনারা সবাই আমার বিপদে আপদে পাশে ছিলেন, কিন্তু আমি গতকাল অকৃতজ্ঞের মতো কাজ করেছি। মন গলল সবার। রেশমি বললেন, আরে এটা নিয়ে এত পেরেশান হবার কি আছে? ও কি আজীবন এমন থাকবে নাকি? ওর বাচ্চা তো খুব ছোট, বিয়ে না করলেই বরং অস্বাভাবিক হতো বিষয়টা। তোমরা যে কেন ছেলেটার পেছনে লেগেছ? সবাই রেশমিকে খুশি করতেই বলল, ঠিক বলছেন ভাবি, তবে আমরা মুহিনের সাথে মজা করব বলেই বলেছিলাম। ভাই মুহিন, তোমার প্রতি আমাদের কিন্তু কোনো রাগ নেই, তুমি একদম ঠিক কাজ করেছো। কিন্তু কি এমন হয়েছিল যে এইভাবে হুট করে বিয়ে করলে? পার্সোনাল হলে বলো না। মহিন পাশে দাঁড়ানো মিলার দিকে তাকালো। মহিন জানে এখন কারণটা বললে মিলার অস্বস্তি হবে, তাই সে বলল,